আমি তো ভালোবাসি গল্পের পার্ট 4। বর্ণা বলল, ওয়েট ওয়েট, এই আবির ভাইয়াটা কে রে, যে ছোট্টবেলায় তোকে চর মেরেছিল? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বর্ণা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শোন তোকে কি বলি। বর্ণা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আজ বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। বর্ণা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপরে ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে একটু শ্বাস ছেড়ে ধাতক হয়ে বর্ণা বলল একটা গম্ভীর সুরে, তোর মাথা কি ঠিক আছে? মেঘ, তুই এত বছর যাবৎ বলছিলি এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপরে ক্রাশ খেয়ে ফেলছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বর্ণা আবারও শুরু করলো, এসব কোনো বিষয়ই না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লাগতেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজনে বিপথে গেলে আর একজনে সামলাবো, ভুলে গেলি? স্পষ্টভাবে বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারোর ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বর্ণা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস, রাস্তাঘাটের গাছগাছালির, রঙ্গচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ, আর মনে মনে ভাবতেছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রাখছে তানভীর সহ বাড়ির সবাই। 6 থেকে 10 পর্যন্ত পড়ছে গার্লস স্কুলে, কলেজ লাইফে গার্লস কলেজে। আহারে ধুধু জীবন, মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো। মেঘের জীবন ছিল স্কুল টু বাসা, বাসা টু স্কুল। কোনো ছেলেই যদি না দেখে ক্রাশ কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পরে মেঘ মনে হয় 2-3টা কাজিনদের বিয়ে খেয়েছে, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, বাসা থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরো না, ঘরের ভিতরে তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছা মতো। তারপরে বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে বাসায় চলে আসতো। গায়ে হলুদ, নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। সেই কষ্টে মেঘ এখন আর কারোর বিয়েতে যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে শুধু বর্ণা কেন, পৃথিবীর মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্ম হওয়াটা কি খুবই দরকার ছিল। কয়েকবার বর্ণা কল ব্যাক করলো, নিজের জীবনে হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খোসারত দিতে হচ্ছে বন্যাকে। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব সময় বন্যার পিছনেও লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরো দুজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। ওদেরকেও তানভীর নজরে রাখে। বোনের সব দিক থেকে প্রোটেক্ট করা যেন তার প্রথম এবং প্রধান কাজ। আর ওইদিকে আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছে। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ বেরিয়ে আসলো। সে তার বাবাকে খুব ভালো করেই চিনে। টাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবে। আবিরের চোখে মুখে ঘুমের ভাব স্পষ্ট ভাবে। ব্যস্ত পায়ে হাঁটছে সে।
আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো এলোমেলো, আকস্মিক ধাক্কা এড়াতে চট জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে। আবির আগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ মোটা ভ্রু যুগল শিথিল হয়ে যায়। অমূর্ত চেয়ে রইল সে। আবিরের 1 মিনিটের জন্য মস্তিষ্ক থেমে গেছে। দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে। আবিরের শ্বাস ভারী হয়ে যায়। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখলো একবার। কালো জামাতে তাকে অস্পরার ন্যায় লেগেছে। এলোমেলো চুলগুলো তার কোমরে ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুত গতি থামাতে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটির বুকে। মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটির চেহারার পণে। আবিরের চোখের দিকে ভীষ্ম আবির্ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্টটি একটু একটু ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায়, কিন্তু পিছনে তাকানোর প্রয়োজন মনে করে না। মেঘ ভয়ন্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনলো কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থর থর করে কাঁপছে তার হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন যেন দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি করে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রেখেছে। মেঘের ভিতরটা ভয়ে আটকে উঠছে বারবার। মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। সোফায় বসে আছেন 2 ভাই। মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। তারা ভাবছে কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে বললেন, আবির তুমি নাকি বাইক কিনেছো? এক কথায় হুঁশ ফেরে অষ্টদশী। কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আবির। আবির ভাবলে সহীন ভাবে উত্তর দেয়, জি। পুনরায় তার আব্বু হুঙ্কার দেয়, কিন্তু কেন? আবির, আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি। তুমি কি জানো না এ বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছে। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কখন কি ঘটেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি বাসায় থাকলেও আর গাড়িতে বসে থাকলেও। তোমরা 2 ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে বললেন। আবির বললেন, বাইক কেনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে দুঃখিত আব্বু, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। তাহলে আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে, এই 3টা গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল সুরে বললেন। আবির, গাড়িতে চলাচল আপনাদের নিজেদের ইচ্ছা, তাই আপনারা গাড়ি কিনছেন। আর আমার গাড়িতে চলাচল ভালো লাগে না তাই বাইক কিনছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি দরকার আছে চাচ্চু? আবির তার আব্বুর দিকে তাকিয়ে বলল, তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারছে না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে আসলেন। আর ওইদিকে মেঘ আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বাড়িতে এত বছর কারোর মুখের উপরে গলা উঁচু করে কথা বলতে শুনিনি সে কাউকে। তানভীর ভাইয়া যত মেজাজি দেখাক না কেন সব মেঘের উপরে দেখাতো। নিজের আব্বুর মুখের উপরে কথা বলার সাহস হয়নি তার আজও। আর আবির ভাই আসলো 2 দিন হলো, আজই বাবার মুখের উপরে নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মেঘ আর বাকি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে। আবির বলল, আব্বু চাচ্চু শোনো, আমি অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি আমি নিজের একটা কোম্পানি খুলবো। তো
তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খানের দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছে নিজের ব্যবসায় হাল ধরানোর জন্য, কিন্তু সে তো দেশে পা রেখেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করে ফেলছে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তোমরা 3 ভাই মিলে আমাদের পরিবারের ব্যবসা এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবার অফিসে আসবে। তোমাকে অফিসিয়ালি ভাবে সিইও পদ দেওয়া হবে। তারপরে তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে যদি প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আর ওইদিকে আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন। কয়েক দমক হেঁটে আবার দাঁড়িয়ে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন বেঁচে থাকবো না, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপরে তুমি নিজের মতো করে কোম্পানি খুলো।